আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। টিউটোরিয়ালের শুরুতে আমি বলতে চাই এখানে যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা অবশ্যই আমার এই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আমি ডেসক্রিপশন বক্সে আমি এখানে পেজের লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, তো আমরা এখন ম্যাথে চলে যাই। তো এখানে আমাদের প্রথমত আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যোগের সমীকরণ নিয়ে আমরা কথা বলবো। এখানে এখানে যোগের সমীকরণের ক্ষেত্রে কি হবে জাস্ট আমরা একটু ভালো করে বোঝার ট্রাই করবো এখানে। ওকে, তো এই যে এখানে একটা এক্সাম্পল দিয়েছে, এটা করার আগে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে ধরুন বলা হলো আপনার নাম মনে করুন এখানে বা রিয়ন। এখানে আমি আমার নামটা দিচ্ছি এখানে রিয়ন। আমার বয়স আমার বয়স রিফাতের বয়সের থেকে, হ্যাঁ, রিফাতের বয়সের থেকে বয়সের থেকে 5 দিনের বেশি, 5 বছরের বেশি। তাহলে আমাদের রিফাতের বয়সটা আমি যে জানি এখানে, তাহলে এটাকে যে এক্স ধরি, তো x+5 মানে কিন্তু আমাদের রিয়নের বয়স না, কার বয়স? রিয়নের বয়স। তাহলে আমাদের লেখা আছে রিয়নের বয়স ইজ ইকুয়াল টু x+5। এটা হচ্ছে আমাদের এখানে যোগের সমীকরণ। অ্যাকচুয়ালি আমাদের এখানে এক্সাম্পল যেটা দেওয়া আছে বই, আমরা এটা একটু সলভ করলে তাহলে আরো বেটার হবে। এখানে যদি বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডন এর উচ্চতা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কেওকারাংডং এর চেয়ে 295 মিটার বেশি হয়, কি বলছে এখানে? তাজিংডনের যে উচ্চতা হবে এখানে, এর উচ্চতা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কেওকারাংডং এর হচ্ছে আমাদের এত বেশি এখানে। ওকে, তার মানে আমাদের এখানে এই যে এই শৃঙ্গ কেওকারাংডনের উচ্চতা আমাদের এখানে ধরে নিতে হবে। এখানে কি করতে হবে? ধরে নিতে হবে। এবং আমাদের তাজিংডনের কিন্তু উচ্চতা আমাদের এখানে কি, আমরা এটা মনে করে দেওয়া আছে, মনে করুন তাজিংডনের উচ্চতা মনে করুন 1280 দেওয়া আছে এখানে। তাহলে আমরা এখানে এই কেওকারাংডনের উচ্চতা আমরা এখানে কিন্তু বের করতে পারবো ইজিলি। তা আমরা এই জন্য করবো কি, যেহেতু এই মানটা আমাদের বের করতে মানে বলছে যে এর কেওকারাংডনের কি হবে এখানে, তাজিংডনের থেকে কি কম হবে এখানে, বা তাজিংডনের যে উচ্চতা হবে এখানে, এই উচ্চতা আমাদের এখানে কি কেওকারাঙ্গের থেকে কি আমাদের 250 মিটার বেশি হবে এখানে। তার মানে আমাদের কেওকারাংডনের যে উচ্চতা, এটা আমি যে ধরি এক্স, তাহলে আমাদের x+295 এই কেওকারাংডনের উচ্চতার 295টা, কেওকারাংডনের উচ্চতা থেকে 295 এত বেশি হলেই তখন আমরা কি পাবো এখানে বলুন তো? তাজিংডনের উচ্চতা পাবো এখানে। তাহলে এখানে লেখা যাবে তাজিংডন। এখানে বলছে যে কেওকারাংডনের উচ্চতা এক্স হচ্ছে। এখানে নামগুলো একটু বড় তো এই জন্য একটু মানে সমস্যা হচ্ছে। যাই হোক, কেওকারাংডনের উচ্চতা প্লাস 295 ইজিক্যাল টু কিন্তু তাজিংডনের উচ্চতা। ওকে, ব্যাপারটা আমরা বুঝতে পারছেন। এটাকে আমি যদি এক্স ধরি, আর আমাদের x+295 ইকুয়াল টু কি লেখা যাবে? 1280 লেখা যাবে। তার মানে আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন, এই যে 295 এটা প্লাস আছে এপাশে মাইনাস করতে পারেন, বা আপনি উভয় পক্ষে -295 যোগ করতে পারেন। এখানে -295 রাখলেন, এখানেও -295 রাখলেন এখানে। তো এই -295 এবং +295 এটা কাটা গিয়ে শূন্য হবে, এখানে শুধু এক্স থাকবে। আর 1280 থেকে আমরা যদি 295 বাদ দিয়ে দিই এখানে, হ্যাঁ, 1280 থেকে 295 বাদ দিলে আমাদের কি হবে এখানে? 985 পাবো এখানে। তার মানে আমাদের এই 985 হচ্ছে কেওকারাংডনের উচ্চতা হচ্ছে আমাদের 985। ওকে, এটা হচ্ছে আমাদের এখানে বলছে। আই থিঙ্ক বুঝতে পারছেন। বিয়োগের সমীকরণটা দেখি একটু। কবি নজরুল হাই স্কুলে নিরাপদ হাত ধোয়া কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এখানে বা হয় এখানে। উক্ত কর্মসূচিতে 42 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল এখানে। তার মানে কতজন অনুপস্থিত ছিল? 42 জন। এবং 915 জন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল। তার মানে অংশগ্রহণ করেছে কতজন এখানে? 915 জন। এবং অনুপস্থিত ছিল কতজন এখানে? 42 জন এখানে। কবি নজরুল ইসলাম হাই স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা গণনা করতে বলছে। তার মানে কবি কাজী নজরুল ইসলাম হাই স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা বের করার জন্য প্রদত্ত তথ্যের আলোকে আমরা কিন্তু কাজ করতে পারবো। সেটা হচ্ছে কি, মোট শিক্ষার্থী, এই আমাদের এখানে উপস্থিত ছিল যতগুলো, এখানে উপস্থিত যতটা ছিল এখানে, মোট শিক্ষার্থী থেকে অনুপস্থিত শিক্ষার্থী বাদ দিলে কিন্তু আমরা উপস্থিত শিক্ষার্থী পাবো এখানে। ধরুন আপনাদের স্কুলে হচ্ছে মোট শিক্ষার্থী 40 জন। কতজন? 40 জন মোট শিক্ষার্থী। এর মধ্যে এই আমাদের এখানে হাত ধোয়া যে অনুষ্ঠানটা আসছিল, এটাতে আমাদের এখানে উপস্থিত ছিল কি 35 জন, আর অনুপস্থিত ছিল কয়জন এখানে? আমাদের 5 জন। তাহলে মোট শিক্ষার্থী থেকে এই যে অনুপস্থিত যে শিক্ষার্থী আছে এখানে, এইটা বাদ দিলেই কিন্তু আমরা 35 পাচ্ছি, তাই না? মানে 40 থেকে 5 বাদ দিলেই 35 পাবো এখানে। তো এই জন্য আমরা এখানে মোট শিক্ষার্থীকে এক্স ধরলাম এখানে। ধরি যে মোট শিক্ষার্থী কত এখানে? এক্স জন। তো এই এক্স থেকে আমি যদি এখানে 42 বাদ দিই, এখানে এই 42 মানে হচ্ছে অনুপস্থিত শিক্ষার্থী এখানে, এটা বাদ দিলে আমরা কি হবে এখানে? উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পাবো। ওকে, এই আর কি বিষয়। এই যে বিয়োগের আসছে। এখন আমাদের যেহেতু এই -42 এখানে আছে, আমরা 42টাকে যে হটাতে চাই, আপনি চাইলে এই -42টা এই পাশে প্লাস করতে পারেন, প্লাস 42 করে দিতে পারেন, এটাও করতে পারবেন। বা উভয় পক্ষে আপনি
+42 দ্বারা মানে যোগ করবেন এখানে। তার মানে এখানে যে মাইনাস এই যে +42 এখানেও যোগ করলেন, এখানেও +42 যোগ করলেন, উভয় পক্ষে করলেন। এই যে -42 আর +42 কাটা যাবে এখানে, তো এখানে থাকবে শুধু x থাকবে। আর এখানে আমাদের এই 915 সাথে 42 যোগ করলে কত হবে এখানে? 957 হবে এখানে। ওকে, তার মানে মোট শিক্ষার্থীর সংখ্যা কত এখানে? 957 জন। বা উপস্থিত শিক্ষার্থী এবং অনুপস্থিত শিক্ষার্থীটার যোগ করলে আমরা মোট শিক্ষার্থী পাবো। এবার হচ্ছে আমাদের গুণের সমীকরণ করব, একটু বুঝবো আমরা ভালো করে। সালাম প্রতিদিন অতিরিক্ত সময় কাজের জন্য প্রতি ঘন্টায় এত টাকা, মানে এত টাকা করে পায়। মানে কি বলছে এখানে? সালাম প্রতিদিন অতিরিক্ত কাজ সময় কাজের জন্য, মানে একটা বাড়িতে মনে করেন সে অতিরিক্ত কাজ করে, তো এই করার জন্য প্রতি ঘন্টায় সে কি 300 টাকা করে পায় এখানে। কত ঘন্টায়? মানে ধরুন তার ডিউটি হচ্ছে মনে করেন সকাল 6টা থেকে 8টা পর্যন্ত। ওভার ডিউটি যেটা বলে, যারা গার্মেন্টসে জব করে তাদের ক্ষেত্রে বেশি হয়, যে রাত 9টা থেকে শুরু হবে ওভার ডিউটি এখানে। ওকে, 1 ঘন্টা রেস্ট হবে এখানে। 9টা থেকে যে সে 12টা পর্যন্ত কাজ করে এখানে, তাহলে এখানে 3 ঘন্টা সময় সে কি পাবে এখানে? প্রত্যেক ঘন্টা 300 করে পালে 900 টাকা এখানে পাবে এক রাতে, মানে এই 3 ঘন্টা এখানে। ওকে, এটাই বলছে ওভার ডিউটি বলছে। তিনি এই মাসে অতিরিক্ত সময় কাজের জন্য প্রাপ্ত 9,000 টাকা দিয়ে একটি মোবাইল ফোন ক্রয় করেন। মানে একটা মাসে সে কি করে এখানে? অতিরিক্ত যে টাকাটা পায় এখানে, এটা দিয়ে একটা কি 9,000 টাকা দিয়ে একটা ফোন ক্রয় করেন এখানে। তিনি মোট কত সময় অতিরিক্ত কাজের জন্য ব্যয় করেন এখানে, এবং প্রদত্ত তথ্যের আলোকে আমরা কিন্তু সমীকরণ গঠন করবো এখানে। এখন এই যে আমাদের প্রতি ঘন্টা, এটাকে আমরা এইচ ধরলাম এখানে, কি ধরলাম? এইচ। আর প্রতি ঘন্টায় হচ্ছে আমাদের এখানে টাকা কত এখানে বলুন তো এখানে? যে আমাদের 300 করে, 300 ইন্টু এইচ। আর সে হচ্ছে মোবাইল কেনার জন্য আমাদের সে ব্যয় করে কতটুকু? 9,000 টাকা। এই যে 9,000 টাকা এখানে দিলাম এখানে। ওকে, তার মানে প্রতি ঘন্টায় মানে এইচ ঘন্টা কাজ করার ফলে কিন্তু তার কি হচ্ছে এখানে বলুন তো? 9,000 টাকা হচ্ছে। এবং এইচ ঘন্টা যদি 9,000 টাকা হয়, তাহলে আমাদের এইচটা কত এটা আমাকে বের করতে বলছে। তো এইচটা কত এটা যদি বের করি, তাহলে আমরা এখানে এইচটাকে এখানে রিমুভ করতে হবে এখান থেকে। এইচটা রিমুভ করব। এইচ রিমুভ করা মানে কি 300 টাকা রাখা যাবে না। তো আমি যে করি এখানে এরকম আছে, মনে করুন 300 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 9,000 এখানে। আমি যে এখানেও যে 300 দ্বারা যে ভাগ করি এখানে, আবার এখানেও যে আমি 300 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমাদের এই 300 উপর নিচে 300 300 কাটা যাবে। তাহলে এখানে শুধু থাকবে কি? এইচ থাকবে। এই দেখুন আমাদের এই ভাগ করলাম, তাহলে 300 আর 300 কাটা যাবে, আর এইচ থাকবে এখানে। আর এখানে দেখুন কি হচ্ছে? এই শূন্য এই শূন্য কাটা যাবে, এই শূন্য এই শূন্য কাটা যাবে, আর 3 3 9 মানে 30 হচ্ছে এখানে। তার মানে সে 30 ঘন্টা কাজ করবে এখানে। কি করবে এখানে? 30 ঘন্টা। তাই এগুলো আসলে দেখার দরকার নেই এগুলো। সে 30 ঘন্টা কাজ করবে। দেখুন যে অতিরিক্ত 30 ঘন্টা কাজ করতেছে, ব্যাপারটা মনে হয় বুঝছেন? মানে সে হচ্ছে মোবাইল ফোন কিনছে কয় টাকা দিয়ে? 9,000 টাকা দিয়ে। আর প্রতি ঘন্টায় পাচ্ছে কত এখানে? 300 টাকা করে পাচ্ছে। তাহলে আমাদের কত ঘন্টা কাজ করতে হবে? আমি ঘন্টাকে যদি এইচ ধরি এখানে, কত ধরি? এইচ, তাহলে এইচ ইজ ইকুয়াল টু লেখা যাবে এটা, বা আপনার এখানে এই 300টা গুণ আছে এখানে, এই পাশে এলে ভাগ হবে। কি হবে এখানে? 900, 9,000 ভাগ হচ্ছে 300 এখানে। এই শূন্য শূন্য কাটবেন এখানে, 3 3 9, মানে এখানে 30% এখানে। ওকে, আচ্ছা। এবার হচ্ছে ভাগের সমীকরণ দেখি আমরা। একটি হাঙর ঘন্টায় মানে গড়ে কি বলুন তো এখানে? 20 মাইল গতিতে সাঁতার কাটতে পারে। একটা হাঙর মাছের কথা বলছে। এখন মানে সে ঘন্টায়, প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টায় সে কি করে এখানে? 20 মাইল এখানে যায়। মাইল মানে কিলোমিটার এখানে। এখন বলছে এখানে যে 24 ঘন্টায় একই গতিতে সাঁতার কেটে সে কত দূরত্ব অতিক্রম করবে এখানে। কি বলছে? 24 ঘন্টায়। 24 ঘন্টায় সে একই দূরত্ব অতিক্রম করে কত কিলোমিটার যেতে পারবে এখানে। ওকে, ব্যাপারটা মনে হয় বুঝছেন। তার মানে আমরা যদি এখানে মোট অতিক্রান্ত সময়, যেটা আমাদের মানে মোট অতিক্রান্ত যে দূরত্বটা আছে, এটাকে আমি যদি ডি ধরি এখানে, কি ধরি? ডি ধরি। এই ডি কে আপনি যদি এখানে 24 দিয়ে ভাগ করে দেন, এখানে কত দিয়ে? 24 দিয়ে ভাগ করেন, এই ভাগ ফলটা কিন্তু আমাদের এখানে এই প্রতি কিলোমিটারে পাচ্ছেন এখানে মানটা। তাহলে হ্যাঁ, ঐকিক নিয়মে ম্যাথ করছেন না? এই ঐকিক নিয়মে ম্যাথ কিন্তু এটা। তাহলে আমাদের প্রতি ঘন্টায় হচ্ছে কি যাচ্ছে? সে 20 কিলোমিটার যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের প্রতি ঘন্টা যে 20 যায়, তাহলে আমাদের এই মোট যে মানে দূরত্ব আছে, দূরত্বকে আমি যদি এখানে 24 ঘন্টা দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে আমাদের 1 ঘন্টায় কতটুকু যাবে সেটা আমরা পাবো। তো 1 ঘন্টার দূরত্ব কত? 20 আর কি। তাহলে আমাদের d/24 লেখা যাবে। এখন আমরা এখানে এই পাশে আমাদের 24টাকে রিমুভ করতে হবে, তখন আমরা ডি পাবো। তাহলে আমাদের কি করতে হবে বলুন তো? এখানেও 24 দ্বারা গুণ করতে হবে, এখানেও 24 দ্বারা গুণ করতে হবে। তাহলে কি হচ্ছে? এই ওপর নিচে 24 আর 24 কাটা যাবে। তাহলে আমাদের কি থাকবে? 24 ইন্টু 20 থাকবে এই পাশে। তাহলে ডি ইজ ইকুয়াল টু 24 ইন্টু 20 মানে কত হবে এখানে? 480 হবে এখানে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব তার কত এখানে? 480 মাইল। ব্যাপারটা কি বুঝছেন? ধরুন আমি এখানে ধরলাম, ধরি মোট দূরত্ব, হ্যাঁ মোট দূরত্ব ডি ধরলাম এখানে। ওকে, তাহলে আমাদের 1 ঘন্টায় কতটুকু যায় সেটা আমাদের বলছে। 24 ঘন্টায় মনে করুন আমাদের এখানে 24 ঘন্টায় এই সরি এখানে 24 ঘন্টায় 24 ঘন্টায় যায় কত এখানে? 24
কি আমি 24 আচ্ছা আচ্ছা, আমি একটু মানে মিস্টেক করছি, এখানে 24 ঘন্টায় না এখানে আমাদের এখানে দেওয়া যাবে এখানে 25 ঘন্টায় যায় হচ্ছে কত বলুন তো এখানে, ডি দূরত্ব, কত ওখানে ডি দূরত্ব। তাহলে আমাদের 1 ঘন্টায় যেটা যাবে সেটাই কি আমাদের কি বলতো এখানে ঐকিক নিয়মে, মানে 1 ঘন্টায় যেটা ডি বাই 124 না, তো 1 ঘন্টায় যেটা যাবে সেটা হচ্ছে ডি বাই 24। তো এখানে তো বলা আছে যে 1 ঘন্টায় কত মাইল যায়, এখানে 20 মাইল, দেখুন আমাদের স্পষ্টভাবে এখানে বলা আছে 1 ঘন্টায় সে 20 মাইল যায় এখানে, তার মানে 1 ঘন্টা ইজিক্যাল টু কি লেখা যাবে, ডি বাই 24 ইজিক্যাল টু 20 লেখা যাবে। ওকে, এখন তো বুঝছেন মনে হয়। চলো নিচের সমীকরণটি সমাধান করি এবং সমীকরণের সমতা যাচাই করি। তো এখানে আমাদের কি আছে, এখানে 7 মাইনাস 2x এর সাথে 3 গুণ আছে এবং মাইনাস 4x প্লাস 3 দেওয়া আছে এখানে। এখন 7 দিয়ে যে 3 কে গুণ 3 সাথে 21 হবে, আর মাইনাস 3 দুগুণে 6 হবে এখানে, মাইনাস 4x প্লাস 30 এখানে। ওকে, তো এখন আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আমাদের এই যে মাইনাস 4x আছে না ভাইয়া, এই মাইনাস 4xটা আমাদের এই যে দেখুন আমাদের 21 6x ইজ ইকুয়াল টু মাইনাস 4x প্লাস 30। এখন আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে কি এই মাইনাস 6টাকে এখানে রাখলাম, আর এই মাইনাস 4টা যদি এ পাশে প্লাস 4 হবে, এখানে প্লাস 4x হবে, আর এখানে 30 আছে, এখানে এই 21টা আমাদের এখানে প্লাস আছে, এটা যদি আমি এ পাশে নিই তাহলে মাইনাস 21 হবে এখানে। এই মাইনাস 6x এবং প্লাস 4x মানে কি মাইনাস টোয়াইস এক্স হবে, আর 30 থেকে 21 বাদ দিলে কত হবে এখানে 9 হবে এখানে। ওকে, তো আমরা চাইলে এখানে এরকম করতে পারি না যে 2x ইজ ইকুয়াল টু 9 করতে পারবো, কারণ এই মাইনাসটা দ্বারা এখানে এখানে মানে এই মাইনাসটা যদি এখানে ভাগ হয়ে যায় তাহলে এরকম হবে না, 9 বাই মাইনাস 1, তো 9কে 1 দ্বারা ভাগ করলে কিন্তু মাইনাস 9 পাবো এখানে। ওকে, আচ্ছা, এখন আমাদের এখানে এক্স ইজ কি করা যাবে, এখানে এই যে আমাদের এই 2টা আমাদের গুণ আছে এখানে এক্স এর সাথে, তাহলে এটা ভাগ হবে, মাইনাস 9/2 হবে এখানে, এই যে মাইনাস 9/2। ওকে, এটা এক্স এর মান। এখন বলছে যে বাম পক্ষ এবং ডান পক্ষের সমতা আয়া করতে বলছে। এই যে এক্স এর যে মানটা আছে এই মানটা যদি বসায় দেন এখানে বাম পক্ষে, তো 3 ইন্টু 7 মাইনাস কি এখানে টোয়াইস এক্স, তো আমাদের 3 ইন্টু 7 মাইনাস 2/9 এখানে আমাদের এক্স এর মান এখানে। ওকে, এখন আপনি গুণ টুন করে দেন, এই এখানে গুণ, এই মাইনাস আর এই মাইনাস কি প্লাস হবে এখানে, প্লাস দিলাম, আর 2 উপরে আর নিচে 2 কাটা যাবে, তাহলে আমাদের 7 প্লাস 9 থাকবে এখানে। তো এখানে 9 এর সাথে 16, 3 ষোলো 48 হবে। আবার এখানে দেখুন মাইনাস 4x প্লাস 13, তো 4 ইন্টু এটা মানটা দিলাম এখানে, আর 13 দিলাম, এর মাইনাস মাইনাস প্লাস হবে, এটা কাটলে কি 2 হবে এখানে, 9 দুগুণে 18 প্লাস 30, তার মানে এখানে কিন্তু 48 হচ্ছে, তার মানে উভয় পক্ষে কিন্তু আমাদের সমতা কি আছে এখানে বজায় রাখছে এখানে। ওকে, তো এখানে আমাদের আরেকটা এখানে এক্সাম্পল দিয়েছে, দেখুন আচ্ছা মূলটি সমীকরণে উভয় পাশে বসিয়ে আমরা বাম পক্ষে বা ডান পক্ষের মানটা করব। এখন আমাদের এখানে কি বলা আছে একটু ভালো করে খেয়াল করতে হবে, কাগজ কেটে রং করে সরল সমীকরণে সমাধান করতে বলছে। তো আমরা এখানে কাগজ কেটে রং করতেছি, মনে করুন এক্স প্লাস 3 ইকুয়াল টু কি আছে এখানে 3 আছে, তো এক্স বলতে আমি এখানে রেড কালারের যে এই যে ঘরটা আছে এটা আমি বুঝতেছি এখানে, আর প্লাস 3 বলতে আমাদের এরকম এই মোটামুটি আর কি এই কালারটাকে 3 বলতেছি, তো প্লাস 3, আর এখানে আমাদের ইজ ইকুয়াল টু প্লাস 3 আছে। এখন আমি মাইনাস বলতে এখানে মনে করুন হলুদ কালারের যে এটা নিলাম, তাহলে আমাদের এই সমীকরণটা সমাধান করতে গেলে কি লাগবে এখানে মাইনাস 3 লাগবে। তো আমি এই পাশেও মাইনাস 3, মানে এরকম আছে যে এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু আমাদের 3 না, তাহলে আমি উভয় পাশে যদি 3টাকে হটাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে উভয় পাশে এক্স প্লাস 3 আছে এখানে মাইনাস 3 করবো, আর এখানে কি হবে 3 আছে এখানে মাইনাস 3 করবো, উভয় পাশে 3 দ্বারা বিয়োগ করবো, এই 3 3 কাটবো এখানে, 3 3 কাটবো এখানে, কি থাকবে এক্স থাকবে, আর এই পাশে কিছু থাকবে না, মানে 0 হবে এখানে। দেখুন এই যে এখানে এটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, আবার এটা কাটা, এটা সবগুলো কাটা যাচ্ছে, তার মানে থাকবে কি শুধু এই পাশে একটা এক্স থাকবে এখানে, আর এই পাশে আমাদের 0 থাকবে, তার মানে এক্স এগুলো কি 0। আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি আমাদের একক কাজটা যেটা আছে এই কাজটা আমরা সলভ করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।